ভারতীয় রাজনীতিতে সিবিআই, ইডি এদের ব্যবহার রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের শায়েস্তা করতে খুব নতুন কিছু নয়, কিন্তু এবার যেন এই অভিযোগটা ক্রমেই প্রকট হচ্ছে বিরোধীদের তরফ থেকে। বিজেপির সরকার ভীষণভাবে অ্যাক্টিভ করে দেয় ভোট এলেই এই সিবিআই, ইডির মতো এজেন্সিগুলোকে। এমনকি যা কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি রয়েছে, সে আরবিআই হোক কিংবা এনএসএসও, কাউকে স্বাধীনতা দেওয়া হয় না কাজ করার জন্য। এমন গুরুতর অভিযোগ কেন উঠছে? বিরোধীরা কি বলছে আর কি জবাব বিজেপির? আসুন আজকের হাড্ডাহাড্ডিতে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শান্তন বসু। দুজনের সঙ্গে আমরা কথা বলবো। আমি ডক্টর সেনের কাছেই শুরুতে আসবো। শান্তনুদা, আপনার কাছে প্রশ্ন। আপনারাও এই অভিযোগটা অনেকবার করেছেন, কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা ভারতীয় রাজনীতির। এবার কি বেশি মনে হচ্ছে? যদি হয় কেন? বিষয়টা হচ্ছে, বর্তমান ভারতবর্ষের রাজনীতি মূলত চালাচ্ছেন এখন যে বিজেপি আছে, সেই বিজেপি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এখন ভারত সরকারটা চালাচ্ছেন দুজন ক্রিমিনাল। একজন হচ্ছেন হরেন পান্ডের খুনে অভিযুক্ত একজন আসামি, যার হাতটা 2002-এর বোধরার রক্তে এখনো রাঙানো। আর একজন হচ্ছেন সোহরাবুদ্দিন খুনের একজন আসামি, যার খুনের আসামির যিনি জাজ ছিলেন, সেকেন্ড ট্রায়ালের জাজও কোথায় কিভাবে মারা গেছে আজ অব্দি কেউ জানে না। তো যখন কোনো ক্রিমিনালকে পলিটিক্যাল পাওয়ার দেওয়া হবে, তারা তখন নিজের ক্রাইমগুলোকে ঢাকতে, যেহেতু তাদের বেসিক এথিক্স, বেসিক কনসেপশন বা ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে ততটা দখল থাকে না, তারা তখন সমস্ত কিছুকে কবজা করতে চেষ্টা করে। বেসিকটা কোথায় ছিল? অমিত শাহ যখন সোহরাবুদ্দিনকে মার্ডার করেছিলেন, সেই সময় ডিজি, ডিআইজি থেকে পুলিশের সাথে তার রীতিমতো যোগাযোগ থাকতো। নরেন্দ্র মোদী যখন হরেন পান্ডের মার্ডার কেসে অভিযুক্ত ছিলেন, সেই সময় এসটিএফ তাকে যখন ক্লিন চিট দেয়, সেই এসটিএফ এর যিনি চিফ ছিলেন ওয়াইসি মোদি, সেই মিস্টার মোদিকে পরবর্তী ক্ষেত্রে তিনি এনআইএ এর চিফ করেছিলেন। তো তারা এটা প্রথম থেকে করতে করতে অভ্যস্ত। পরবর্তী ক্ষেত্রে 2014 সালে তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করলেন, তখন তারা প্রথম শুরু করলেন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিকে কবজা করা। তারপর তারা মিডিয়া বাইং করার জন্য তারা মেডিসন মিডিয়া কোম্পানিকে 500 কোটি টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো। তারপর যখন তারা পাওয়ারে এলো, তারপর স্বশাসিত সংস্থা যেগুলো, সেটা সিবিআই বলুন, আজকে সিবিআই আর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নেই, আজকে সিবিআই ক্যাপটিভেটেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে গেছে। সেটা আপনি ইডি বলুন, সেটা ইনকাম ট্যাক্স বলুন, কোনো জায়গা থেকে তারা ছাড়ছে না। এবং করতে করতে কোন জায়গায় এসেছে, আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। আজকে সেটা আপনি প্রমাণ পাবেন। নির্বাচন কমিশনের ডেট ডিক্লেয়ার হবে কবে? নরেন্দ্র মোদীর শেষ মিথ্যা প্রচারের ফানুসটা তিনি ওড়াবেন। তারপর নির্বাচন কমিশন কিভাবে হবে? বড় বড় স্টেট, এমনও স্টেট আছে যেখানে এক দফায় ভোট হবে, তার নিজের স্টেটে এক দফায় ভোট হবে। আবার ত্রিপুরায় যেখানে দুটো স্টেট, সেখানে 2 দফায় ভোট হবে। আবার পশ্চিমবঙ্গের মতো শান্তিপ্রিয় একটা রাজ্যে সেখানে 7 দফায় ভোট হবে। নিশ্চয়ই হয়েছে। আবার সেই জায়গায় আপনি করতে করতে আরো যদি এগিয়ে আসেন, সেন্ট্রাল ফোর্সের অ্যাক্ট বলছে যে তারা ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির পুলিশকে তারা সাহায্য করবে, এবং যদি বাইরে থেকে দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তখন তারা অ্যাক্টিভ হবে। আজকে আমরা পরিষ্কার দেখছি সেন্ট্রাল ফোর্স শান্তি বিঘ্নিত যাতে না হয় সেই রুটমার্চ করার নামে গরিব নিরীহ মানুষকে, বৃদ্ধ 70 বছরের মানুষকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আঙুল তুলে, কলকাতায় হয়েছে। আপনাদের মিডিয়া, আপনার বা আপনার কোনো কলিগদের মিডিয়াতে এটা পরিষ্কার সবাই দেখেছে, এবং এই নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস কমপ্লেনও করেছে। আমি আসবো শান্তনু। আবার শান্তন, যে ধরনের কথা বলছেন এটা হাস্যকর অভিযোগ। ভারতবর্ষে জুডিশিয়ারি সমস্ত স্তর যাদের নাম না করে ক্রিমিনাল বললেন, তাদের এক্সোনারেট করেছে। ওনার দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় জেলে যাচ্ছে। তৃণমূল সম্পর্কে একটা স্লোগানই আছে, তৃণমূল 3 ধরনের, হয় কেউ জেলে, নয় কেউ বেলে, নয় কেউ জেলে যাওয়ার অপেক্ষায়। বাস্তবিক অর্থে আচ্ছা, ভারতবর্ষে কোথাও আপনি রেখেছেন? আমরা জানি পুলিশ কমিশনার, তার কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দেওয়া। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে পাহারা দিতে পৌঁছে যাচ্ছেন। শুধু তাই নয়, তাকে রক্ষা করার জন্য ধর্ণা দিতে শুরু করলেন। তার কারণ এই যে এজেন্সি কলকাতা পুলিশ, এই যে এজেন্সি সিআইডি, এর কাছে ওনাদের প্রাণ ভ্রমরাটা লুকিয়ে আছে। এর আগে তো মদন মিত্র বলে একজন খুব বড় নেতা তৃণমূলের গ্রেপ্তার করেছিল, সিবিআই গ্রেপ্তার করেছিল। তার থেকেও বড় নেতা, আমাদের পার্লামেন্টের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রায় 2 বছর জেলে ছিলেন, সিবিআই তাদের গ্রেপ্তার করেছিল। তখন ধর্ণা তো হয়নি। তাপস পাল, কৃষ্ণনগরের সাংসদ, গ্রেপ্তার হয়েছিল, ধর্ণা তো হয়নি। একজন আইপিএস অফিসার, চাকরি করেন ভদ্রলোক, তাকে রক্ষা করার জন্য একজন সোজা ভাষার জন্য এজেন্সির প্রধান। কেন মুখ্যমন্ত্রী এত অ্যাক্টিভ, কেন প্রোঅ্যাক্টিভ? তার কারণ হচ্ছে যে ওইখানে প্রাণ ভোমরাটা লুকিয়েছিল। সারা দেশের মানুষ বুঝে গেছেন।
এটা তো খুব পরিষ্কার যে বিজেপি ব্যবহার করছে সিবিআই কে, না, বিজেপি প্রমাণ কি ব্যবহার আছে? করছে প্রমাণ ইডি দিতে কে। হবে, প্রমাণ দিতে হবে। ভোট এলেই অ্যাক্টিভ হয়, অপরাধীদের ভোট এলেই না, ধরপাকড় কারণ বাড়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 বছর জেলে ছিলেন, কোন ভোট ছিল? ভোট এলেই ধরপাকড় বাড়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 বছর জেলে ছিলেন, আর গত 3 মাসের মধ্যে তো তৃণমূলের কোন নেতাকে সিবিআই গ্রেফতার করে। আবার এমনও অভিযোগ আসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সময় কোন এমনও অভিযোগ নির্বাচন আসছে ছিল? যখন ধরার মুখে তখন যদি তিনি দল বদলে আপনাদের শিবিরে যোগ দেন তখন ধরপাকড় বন্ধ হয়ে যায়। মুকুল রায়, নাম বলুন। মুকুল রায়কে জেরা করেছিল যখন সিবিআই, তখন কোনো নির্বাচন ছিল না। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন গ্রেফতার করেছিল তখন কোনো নির্বাচন, তাহলে কিন্তু আজকে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের বিরুদ্ধে কটা অ্যাকশন আমি হয়েছে? দায়িত্ব নিয়ে বলছি, যদি আজকের দিনে তৃণমূল কংগ্রেসের ওই অ্যাক্টিভ করাবে, তৃণমূলের অর্ধেক নেতা জেলে চলে যাবে। কোর্টের নির্দেশে সারদা চিটফান্ড, রোজভ্যালি চিটফান্ডের তদন্ত হচ্ছে। আমি ওনাকে একটু রাজনৈতিক জ্ঞান দেবো কথাটা বলবো না, আমি আরেকটু রাজনৈতিক বিচক্ষণতাটা বাড়াতে বলবো। প্রথম কথা হচ্ছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনিক প্রধান। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন যেখানে কোনো প্রোগ্রাম করবে সেখানকার কমিশনার বা সেখানকার যিনি পুলিশ চিফ তিনি যাবেন। আর পুলিশ এটা কি প্রোগ্রাম ছিল? আর বলছি পরের উত্তরটা দিচ্ছি। আর মুখ্যমন্ত্রী কিন্তু শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি একজন পুলিশ মন্ত্রী। একজন পুলিশ মন্ত্রী, তার দপ্তরের একজন কমিশনার অফ পুলিশ, তার কাছে সিবিআই সন্ধ্যাবেলা উইদাউট এনি ভ্যালিড পেপার, যিনি একটা সিটির, একটা রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তিনি পুলিশের প্রধান, সেখানে তার রাজধানী কলকাতা, সেখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে রয়েছেন, সেখানে সিবিআই এর লোকেরা কাগজ ছাড়া হানা দেবে, এটা মেনে নেওয়া যায় না। এবং কিন্তু শান্তনু, আমি একটু সংযোজন করি। বাকি উত্তরগুলো একটু আমায় সিএম দিতে। যখন কমিশনারের বাড়িতে গেলেন তা নিয়ে তো প্রশ্ন ওঠেনি। যখন ধর্ণা মঞ্চে সিএম পৌঁছেছেন, পাশে আইপিএসরা বসে রয়েছে, এটা না, তা বাড়িতে নিয়ে কিন্তু পৌঁছেছেন, তাকে- তা নিয়েও প্রশ্ন উঠেছে। আজব দিনে হয়নি। সেটা হতো- এটা সেটা হতো- একটাই বেআইনি, সেটা হতো এটাই বিজেপি বেআইনি। করেছে। শান্তনুবাবু, এটা প্রটোকলের আমি আপনাকে একই কথা বলছি, কোন আইপিএস অফিসার মঞ্চে ছিল না। অন দ্য কন্ট্রারি, তাহলে নরেন্দ্র মোদী যখন বনগা যান, নরেন্দ্র মোদী যখন আসানসোল যান, তাহলে আইপিএস অফিসাররা সেখানে কেন থাকে? এটা হচ্ছে প্রোটোকল। একটা দেশের প্রশাসনিক প্রধান, একটা রাজ্যের প্রশাসনিক প্রধান যখন থাকবেন, তখন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানকার পুলিশের প্রধানকে থাকতে হবে। আমি সায়ন্তন বাবুকে বলবো, ইয়েস, না, উইদাউট ইউনিফর্ম কি সেটা প্রোটোকল অনুযায়ী ছিল? উইদাউট থাকতেই পারে, কিন্তু তিনি ফিজিক্যালি মঞ্চে ছিলেন না। তিনি কিন্তু ওখানে, তার পিছনে আপনি খোঁজ নিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনারা জানেন, আপনার মিডিয়া ফ্রেন্ডসরা ছিল, তার পিছনে একটা ময়দান থানার ক্যাম্পও ছিল, সেই ক্যাম্পে পুলিশ ছিল। আজকে সিবিআই এর কথা যদি বলেন, ইয়েস, ভারতবর্ষের মানুষ এর আগে কোনোদিন দেখেনি যে সিবিআই এর ডিরেক্টর, যে নরেন্দ্র মোদী যাকে বসাচ্ছেন, তিনি তার বিরুদ্ধে রিভল্ট করছেন। ভারতবর্ষের মানুষ আগে কোনোদিন দেখেনি। আজকে 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি হয়েছিল, 45 মিনিটের মধ্যে প্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ করেছিলেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়েস, যদি সিবিআই চান, তাহলে আমি বলি, যদি সত্যি বুকের পাটা থাকে, অমিত শাহের ছেলের 16,000 গুণ ব্যবসার ইনকাম বাড়লো কি করে, তার প্রফিট 16,000 গুণ বাড়লো কি করে, যদি বুকের পাটা থেকে সিবিআই এনকোয়ারি করে দেখান, আমি মেনে নেবো আপনার কথা। সিবিআই এনকোয়ারি করে দেখান যে নোটবন্দি করে যে কালো টাকাটা যে আপনারা বলেছিলেন দখল করবেন, সেটা করতে পারেননি। নোটবন্দি করার পরে গুজরাটে যে ব্যাংকের চেয়ারম্যান অমিত শাহ, সেই ব্যাংকে অতগুলো টাকা জমা হলো কি করে, যদি সাহস থাকে নোটবন্দি করে দেখান। যদি সাহস থাকে, আপনারা ইনভেস্টিগেশন করুন, বিজেপির এত বড় পার্টি অফিস কোথা থেকে করলো দিল্লিতে? বিতর্ক হয় না। আমি তখন একটা যা খুশি বলে দিতে পারি, এখানে যে অমুক হয়েছে তমুক হয়েছে, যেটার কোনো তথ্যই নেই, যেটা একদম ফলস তথ্য বলতে গেলে। 16,000 গুণ প্রফিট কোথাও হয়নি, কেউ দেখাতেও পারে। 16,000 গুণ প্রফিটের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা ইকোনমিক্স টাইমসের রিপোর্ট, এটা দেখান, ইকোনমিক্স বার করুন, ইকোনমিক্স বার করে দেখান। না, এখনই দেখান, চোরে বার করলে হবে না তো। শুনুন, এটা তো ঠিক, লোকে তো বলে 7,000 কোটি টাকা তৃণমূল কংগ্রেস রোজগার করেছে। যখন দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে টাকা পাচার হচ্ছিল তৃণমূলের, সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে ছিল, কেন বলা হয়েছিল? মুখ্যমন্ত্রী কেন বলছেন সেনাবাহিনী তোলাবাজি করছে? কারণ 500 কোটি টাকা পাচার হতে গেছিল। সারদা যখন তৈরি হয়, প্রথম যিনি তার মধ্যে প্রাণপুরুষ ছিলেন, তার পুরস্কার কি হলো? আসামের উপমুখ্যমন্ত্রী। আপনার গায়ে কালি লাগিয়ে আপনাকে নিয়ে নেবে ওয়াশিং মেশিনে, আপনাকে পরিষ্কার করে দেবে। বিজেপি গেলে আপনি ঠিক আছেন। ভারতবর্ষের মানুষ দেখেছে কোনোদিন এর আগে? আমি তো ডায়লগ দিইনি, ডায়লগ তো ওনারাই দিয়েছেন। আমি চোর, মুকুল চোর, টুম্পাই চোর, মদন চোর। আপনারা দেননি? ভাগ মুকুল ভাগ, এটা কে দিয়েছিল? আমরা চোরের কথা তো বলিনি। না, কেন ভাগাতে চাইছিলেন? আমরা তো চোরের কথা বলিনি। জনসভায় ভাগ মুকুল ভাগ আপনারাই তো বলেছিলেন। অবশ্যই বলেছি। সেই মুকুল কোথায়? অভিযোগের তীর ছিল তার দিকে, তদন্ত তার বিরুদ্ধে হয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনে আজকেও তদন্ত হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, সেদিন মুকুল রায় ভালো ছিল, মুকুল রায়ের সেদিন চোর ছিল, মানে চোর ছিল, ওনারা বলছেন চোর, আমি চোর, মদন চোর, মুকুল চোর। আর যেদিন মুকুল রায়কে বিজেপি নিয়ে নিল, সেদিন ওনারা বললেন এ তো সত্যিকারের চোর, এ তো অপরাধী।
যখন অর্জুন না, সে সিং তো আপনারাও তার আগে বলেছিলেন, মুকুল ভাগ মানে বিজেপির মুকুল কোন অপরাধী। নেতা, বিজেপির কিন্তু সেই অপরাধী তখন আপনাদের তদন্ত দলে। হচ্ছে, আমরা তো তদন্ত বন্ধ করিনি। অর্জুন সিং এর বিরুদ্ধে, সেটাই তো বলছি, মুকুল অর্জুন বিজেপিতে সিং এর যোগ দেওয়ার পরে বিরুদ্ধে, দর্শকদের জানান। অর্জুন সিং এর কটা শুনুন, investigation তাহলে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হবে। কোথায় মুকুল- তাহলে আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় তদন্ত হচ্ছে? কোথায় তদন্ত হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে? এক সেকেন্ড, মমতা না। বন্দ্যোপাধ্যায় ছবি এঁকে টাকা রোজগার করছে, আপনি তার বাড়িতে লোক পাঠিয়ে আপনি দিচ্ছেন। প্রসঙ্গ তুলে তার বাড়িতে লোক লিওনার্দো পাঠিয়ে দা দিচ্ছেন। ভিঞ্চির আপনি ছবির দাম কত আর আপনি মমতা কাকে- ব্যানার্জির ছবির দাম কত? কাকে আমি ভালোবেসে আপনার নন্দলাল ছবি বেশি বসুর দামে কিনতে কত পারি। ভালোবাসা, এই আমি ভালোবাসা কি ভালোবেসে পরিমাপ কিনতে করা পারি। যাবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ছবি আছে, তার ভালোবাসার বাড়িতে পরিমাপ আপনি করা লোক পাঠিয়ে হচ্ছে। দিচ্ছেন। যে এই আপনার সাথে ভালোবাসা থাকবে তো, না, আমি এই আপনাকে লিস্ট ভালোবাসার করে দিচ্ছি। জন্য আমি আপনাকে পরিমাপের কোনো লিস্ট করে যন্ত্র আবিষ্কার দিচ্ছি। করুন। বীরভদ্র সিং আপনার আপনি- বিরোধিতা করেছে সিবিআই এনকোয়ারির মুখে। বীরভদ্র দাঁড়ান, সিং বলতে বিরোধিতা দিন, করেছে, আমি কিন্তু কোনো আপনার চিন্তা সামনে নেই। বলে দিচ্ছি। আমাদের সরকার প্রতিহিংসামূলক কাজ করছে। আপনি কি বীরভদ্র লেভেল আপনাদের আরে তা আমার 15টা মামলা করেছেন আমার বিরুদ্ধে। সচিন আমি পাইলট অতদূর আপনার যাবো সাথে না। নেই সিবিআই। অখিলেশ যাদব 19 একদম তারিখ চিন্তা মমতা করবেন বন্দ্যোপাধ্যায়ের না। সাথে র্যালি করে গেল, তার 15টা বাড়িতে মামলা সিবিআই। আমার বিরুদ্ধে রবার্ট করেছেন, ভদ্রা, দিলীপ ঘোষের তার বিরুদ্ধে 75 করেছেন। বছরের বৃদ্ধ মা, তাকে গিয়ে সিবিআই ডিস্টার্ব করছে। যারা আরে ওর সাথে বসন্তের থাকবে না, কোকিলের এত যিনি দুঃখ না, মমতা এত দুঃখ। বন্দ্যোপাধ্যায় আমরা যদি আরবিআই কে ধরি, এই অভিযোগ 100 বার এসেছে যে আরবিআই কে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হচ্ছে না, গভর্নর পদত্যাগ করতে বাধ্য হলেন, তার সঙ্গে এমন টাসল, আরবিআই এর গচ্ছিত যে আমানত তা যেন সরকারি কাজে ব্যয় করা হয়, এরকম গুরুতর অভিযোগ উঠলো সরকারের পক্ষে। পলিটিক্যাল ইন্টারফারেন্স সর্বত্র, কেন উঠছে বারবার এই অভিযোগটা দেখুন, বিজেপির প্রথম বিরুদ্ধে? প্রশ্ন হচ্ছে যে অভিযোগ করলেই তো হবে না, সপক্ষে বলতে হবে। গভর্নর বলেছেন, যিনি ওখানকার আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল ছিলেন, পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণে বলেছেন পদত্যাগ কোন করেছেন। ব্যক্তিগত কারণে? সেটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা। আমার কি পক্ষে তো আশ্চর্য। বলা সম্ভব নয়, পরিষ্কার মানে পদত্যাগ সমস্ত- পত্র লিখেছেন এবং এই যে যে আমার লাগাতার ব্যক্তিগত report- কারণে আমি পদত্যাগ করছি। আচ্ছা, উনি বলেছিলেন যে বলতে নোটবন্দি দিন। করা ঠিক হয়নি, এটা আপনি মানেন না, কি মানেন উনি না? কোথায় বলেছেন? তার কোন ডকুমেন্ট উনি কি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে আপনি- বলেছেন? আপনি সবই উনি কি সবই- না, উনি কোথায় প্রেস কনফারেন্স আপনি করে তো বলেছেন? এরকমের মতো যে নরেন্দ্র না, মোদীর মতো আপনারা- মার্ডার করে আরে লুকাট করে আপনারা- দিচ্ছেন প্রমাণ। আপনারা 500 কোটি টাকা ট্রান্সফার করতে গিয়ে ধরা পড়ে গেছেন, তার জন্য আপনারা যা অভিযোগ তাই মার্ডার করবেন। করে উইটনেসকে গুলি না, করে আপনারা মেরে 500 দিচ্ছেন। কোটি টাকা ট্রান্সফার করতে গিয়ে ধরা পড়ে অমিত গেছেন। শাহের মতো মার্ডার করে করেছেন তো, জাজকে 500 কোটি টাকা গুলি করে ট্রান্সফার করতে দিচ্ছেন। গেছেন তো। মার্ডার করে গুলি করে 17 লক্ষ দিচ্ছেন। মানুষের শান্তনু, সর্বনাশ আপনি করেছেন তো। মানছেন কি মানছেন না যে পলিটিক্যাল ইন্টারফারেন্স হচ্ছে? কলকাতা পুলিশের ক্ষেত্রে হয়েছে, আমাদের বিরুদ্ধে 15খানা আপনাদের মামলা দেওয়া হচ্ছে কি হয়েছে। হচ্ছে না বলুন? 15খানা এটা আমরা মামলা, বলছি। 15খানা মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে 25খানা মামলা করা পলিটিক্যাল হয়েছে। ইন্টারফারেন্স নির্দেশে করা বিজেপিও হয়েছে। করছে কি? বিজেপি পলিটিক্যাল ইন্টারফারেন্স যদি করতো, আজকের দিনে তৃণমূল কংগ্রেসের সরকার থাকতো না। কি করতো? আজকের তার মানে দিনে এক তৃণমূল কংগ্রেসের কথায় সরকার থাকতো নস্যাৎ না। করছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। উনি বলছেন তথ্য কোথায়, উর্জিত পাটেল নিজের পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, এনএসএসও রিপোর্ট। তারপর কেন নীতি আয়োগের সচিবকে সাংবাদিক বৈঠক ডাকতে হয়েছিল, আমরা সেই তথ্য দিয়ে ফিডব্যাকটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। এজেন্সি দিয়ে চমকানো হচ্ছে বিরোধীদের, গুরুতর অভিযোগ করছে বিরোধীরা, এবং এজেন্সিগুলো সব অ্যাক্টিভ করে দিচ্ছে বিজেপি, কারণ ভোট বৈতরণী পেরোতে হবে। আমি এনএসএসও তথ্য নিয়ে যাব সায়ন্তনের কাছে। যে মুহূর্তে ফাঁস হলো সেই রিপোর্ট, সেই মুহূর্তে নীতি আয়োগের এক সচিবকে সাংবাদিক বৈঠকে বসতে হলো, এবং বসে তিনি কি বললেন, এটা খসড়া রিপোর্ট। কেন? না, বাস্তবিক অর্থে যখনই কোনো স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আসে, তখন দেখা যায় খসড়া এবং বা ইন্টারিম রিপোর্টের সঙ্গে আলটিমেট রিপোর্টের অনেক পার্থক্য হয়। কিন্তু আমি এটা তো কখনোই বলবো না, অঙ্ক, এটা তো ডেটা। না, হ্যাঁ, তার জন্যই বলছি প্রাইমারি ডেটার সঙ্গে সেকেন্ডারি ডেটা বা প্রাইমারি ডেটার সঙ্গে লাস্ট যেটা এবং অভিজ্ঞ মহল কিন্তু picture এটা আসে, বলছে যে অনেক সময় ম্যানুফ্যাকচার ডেটা হয়ে যাচ্ছে, পছন্দসই ডেটা বানিয়ে দেওয়া যে হচ্ছে। কেউ বলছে, কিন্তু 100 জনের বেশি 150 জনের চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন থেকে তারা পরিষ্কার ভাবে বলেছেন যে এই ধরনের যারা অভিযোগ করছেন সেই অভিযোগটাও কাল্পনিক অভিযোগ। 150 জনের উপর কাল্পনিক? হ্যাঁ, 150 জন চার্টার তাহলে অ্যাকাউন্টেন্ট সাংবাদিক বৈঠকে বসতে হলো কেন? কাল্পনিক বলে উড়িয়ে দিতে পারতেন। উড়াননি তো, তিনি বলেছেন এটা খসড়া ডেটা, বাস্তবটা যখন ক্লিয়ার আসবে তখন আমরা বলতে পারবো। সরকারের কাজ করেছে। এবার খসড়া ডেটায় সায়ন্তন, যে কোনো স্ট্যাটিস্টিশিয়ান তিনি বলবেন যে হ্যাঁ প্রবণতাটা বোঝা যায়, হতে পারে তাতে 19-20-এর ফারাক তথ্যের ভিত্তিতে হতে পারে, কিন্তু প্রবণতা বোঝা যায়। প্রবণতা তো বোঝা গেছিল। খসড়া রিপোর্টে যদি এটা একদম ঠিক বলেছেন। লোডিং রিপোর্ট থাকে, সেটা কি হায়ার হয়ে যাবে? ডিমনিটাইজেশনের পরে মিডিয়া হাউস বলেছিল যে ভারতের জিডিপি হুড়মুড় করে নামতে শুরু করবে। প্রথম তথ্য তো ডেটাতে তাই এসেছিল, কিন্তু পরে যখন সময় মিডিয়া হলো হাউস তো জিডিপি বাড়লো। স্ট্যাটিস্টিক্স দিয়ে না, সার্ভে করছে না। তারা স্ট্যাটিস্টিক্স দিয়েই বলেছিল, কিন্তু পরবর্তী সময় সেই ডেটাতে দেখা গেল যে জিডিপি ভারতবর্ষের বাড়লো। এটা তো সরকারি একটা সংস্থা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, একদম তাদের রিপোর্ট। এনএসএস এর সবসময় যে সমস্ত ডেটা প্রাইমারি ওয়েতে ঠিক আছে বা একদম চিরকাল সেটাকে হিট করে তারা যারা বলতে চাইছেন, সেটা হয় না। বহু মানে সময় আপনি অন ক্যামেরা বলছেন এনএসএস রিপোর্টের উপর ভরসা করা যায় না? না, কখনোই তা বলছি না। আমি বলছি প্রাইমারি রিপোর্ট এবং সেকেন্ডারি রিপোর্ট বা ফাইনাল রিপোর্টের মধ্যে প্রবণতা বোঝা যায় তো? না, প্রবণতা অনেক সময় ডিফার হয়ে যায়। আমি বলবো যে 2016 সালের 8ই নভেম্বর ডিমনিটাইজেশন করার যেটা বেসিক প্রিন্সিপাল ছিল, বলেছিলেন কালো টাকাগুলো ফেরত আসবে। তারপর আমরা দেখলাম 98-90% টাকা ব্যাংকে চলে এলো। তাহলে কালো টাকাটা গেল কোথায়? ওনারা কারোর রিপোর্টের উপর ভরসা নেই, মোদি শাহ রিপোর্ট ছাড়া।
আর ওনাকে একটা কথা আমি স্মরণ করিয়ে দিই, 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে এমন কোন পদ্ধতিকে বাকি রাখিনি তৃণমূলকে মেলাইন করার জন্য, কিন্তু তারপরেও 2011-র 185টা 2016 211 হয়ে গিয়েছিল। উনি যতটা বলেছেন ইন্টারাপ্ট করেননি, আমিও ততটাই বলবো। আমার দুটো কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিত্য নতুন ভাবে শিখতে হয় যে কিভাবে সরকারি এজেন্সিকে কন্ট্রোল করতে হয়। মুকুল রায় যতদিন না বিজেপিতে জয়েন করেছে ততদিন তার নামে একটি মামলা ছিল না। আজকে রাজ্য সরকার 29খানা খুনের মামলা পর্যন্ত কিন্তু কয়েনের ওপিটটাও তো বলতে হবে এটা ওনাকে বলা উচিত ছিল। এটা না, উনি তো ওনার পিঠটা বলেছেন, আপনি আপনার পিঠটা বলুন এবার কয়েনের। মুকুল রায়কে আগে কিভাবে আপনারা বিষোদ্গার করেছেন? তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দলকে তুলে দেওয়ার জন্য যারা যারা আমাদের শিবিরে যোগদান করবে তারা সবাই পবিত্র হবে, পবিত্র হবে, পবিত্র হবে, অবশ্যই হবে। আর ভাবতে পারেন, বলছেন কেন্দ্রীয় বাহিনী একে ধমকার চোখে চমকাচ্ছে। যখন আপনাদের নেতারা হাত মুছড়ে দেবো আপনার সেন্ট্রাল বাহিনীকে বলছে, ইলেকশন কমিশন তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোন নেতা কিছু বলেছে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা বলেছে যে ধরনের সেন্ট্রাল বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে বলা উচিত হয়নি? তারা নির্বাচন করাতে এসেছে, আপনাদের কোনো আপত্তি থাকতেই পারে। আপনারা নির্বাচন কমিশনকে বলুন যে আমরা এই পদ্ধতি চাইছি না ওই পদ্ধতি চাইছি। পশ্চিমবঙ্গ শান্তিপ্রিয় রাজ্য। আচ্ছা, 100 জন মারা গেছে কোন পঞ্চায়েত নির্বাচনে? 100 জন মারা গেছে? 100 জন মারা গেছে। আপনাদের 13 জন মারা গেছে। আপনি রিপোর্টটা দেখুন, এত মিথ্যা কথা বলবেন না। আপনারা তো অসত্যই বলেন, পুরো দলটাই অসত্যের উপর দাঁড়িয়ে আছে, দলটাই অসত্যের উপর দাঁড়িয়ে আছে। আরে আপনারা চিট ফান্ডের রিপোর্ট, আপনারা চিট ফান্ডের রিপোর্ট ছড়াতে চাইছেন, আপনারা চিট ফান্ডের রিপোর্ট। আমরা সারদার মালিককে ধরে আনি, আমরা সারদার মালিককে কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার যে রাজ্যের মন্ত্রী জেলে চলে যায়, আমরা সারদার মালিককে কারগিল থেকে ধরে আনি, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে আনে, আর আপনার নরেন্দ্র মোদী সারদার যে প্রথম কর্ণধার তাকে আসামের ডেপুটি চিফ মিনিস্টার বাঁচানোর জন্য এটাই হলো সবথেকে বড় তফাৎ। আমার শান্তনুদা, আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন। আপনারা তো দাবি করছেন উন্নয়ন করেছেন, গত 8 বছরের বাংলা একটা সুশাসন দেখছে, তাহলে এজেন্সি দিয়ে আপনাদের চমকাক ধমকাক যেভাবেই ব্যবহার করার চেষ্টা করুক, উন্নয়নে ভরসা রেখে তো ভোট পেরোনো যায়, তাহলে এতবার আপনারা সোচ্চারই বা হচ্ছেন কেন? 2000%। আমি তো আপনাকে বললাম 2016 থেকে জলজান্ত নিদর্শন তো আর নেই। 2016-এ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী, তার সাথে ইলেকশন কমিশনের কিছু প্রত্যক্ষ ওদের হয়ে সাপোর্ট, তার সাথে আপনাদের মিডিয়ার একটা অংশ, সবাই মিলে তো এমন একটা সিচুয়েশন তৈরি করেছিলেন, গেল রব। তা আমরা প্রমাণ করে দিয়েছিলাম, ভারতবর্ষের মানুষ দেখেছিল যে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে এত কিছুর পরেও 2011-র 185টা 2016-য় 211-য় পৌঁছে গেছে, এটা প্রমাণিত। সুতরাং এখন আমরা বিচলিত নই, আর আমরা আরো কিছু উচ্ছিষ্টকে ফেলে দেবো। আমি বলবো ভিক্ষার থালা নিয়ে আসুন, আমরা সেগুলোকে ফেলে দেবো, আপনারা নিয়ে নিন, এর বাইরে আপনাদের আর কিছু জুটবে না। জনগণ আপনাদের এজেন্সির বিতর্ক কিন্তু এখানে থামবে না, কারণ ভারতীয় রাজনীতি এই ধারাবাহিকতা দেখে এসেছে, কিন্তু মোদির আমলে তা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে এই অভিযোগ বিরোধীদের। এখন দেখা যাক যদি সত্যিই হয় এই তথ্য, তাহলে ভোটের বাক্সে তার কি রিফ্লেকশন হয়। 23শে মে অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এখন এ পর্যন্ত হাড্ডাহাড্ডি, অন্য এপিসোডে আবার ফিরবো, অন্য গেস্ট, অন্য টপিকে। সঙ্গে থাকুন।